আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভির সকালের সংবাদ। আপনাদের সঙ্গে রয়েছে আমি নীরা ফেরদৌস। 5 আগস্ট বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে এক স্মরণীয় দিন। এই দিন থেকে দীর্ঘ আন্দোলন ও ছাত্র জনতার রক্তক্ষয়ী আত্মত্যাগের মধ্য দিয়ে ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটে। পতন হয় শেখ হাসিনা সরকারের। প্রায় 16-17 বছরে অন্যায়, নির্যাতন, গুম, খুন, দুর্নীতির অন্ধকার অধ্যায় পেরিয়ে মানুষ ফিরে পায় মুক্তির স্বাদ। আজ সেই গণ অভ্যুত্থানের 2 বছর পূর্তি। ঐতিহাসিক দিনটির ঘটনা প্রবাহ থাকছে সাদিয়া কানিজের রিপোর্টে। কোটা সংস্কার দাবিতে 2024-এর 1 জুলাই শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন। এতে আইনশৃঙ্খলা বাহিনীর দমনপীড়ন আর আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলার সংঘাতের এক পর্যায়ে তা রূপ নেয় সরকার পতনের এক দফায়। 5 আগস্ট সেই মাহেন্দ্রক্ষণ। কারফিউ ভেঙে গণভবন অভিমুখে ঢাকার চারপাশ থেকে আসা লাখো ছাত্র জনতার ঢল নামে। সব শ্রেণী পেশার মানুষ তখন এক কাতারে বাধ্য হয়ে দেশ ছেড়ে পালিয়ে যান শোষক শেখ হাসিনা। কিন্তু তখনও মরিয়া আইনশৃঙ্খলা বাহিনী। ঢাকার চারদিকে শুধুই গুলির শব্দ। তখনও মুক্তিকামী মানুষের কাছে বিজয় নিশ্চিত নয়। সেই গুলি বুকে নিয়েও থেমে থাকেনি ছাত্র জনতা। সব বাধা পেরিয়ে গন্তব্য এগিয়ে যায় গণভবনের দিকে। কোটা সংস্কার আন্দোলনটাকে স্বৈরাচার বিরোধী আন্দোলনের রূপদান করবার জন্য ডে 1 থেকে 7 জুন থেকে পরিকল্পনা আমরা আমাদের জায়গা থেকে সাজিয়েছি। ওই চাংখারপুলের মুঠা থেকে দাঁড়িয়ে আমাদের দিকে পুলিশ রাবার বুলেট, গুলি, টিয়ার গ্যাস, তারপর হচ্ছে যে আপনার সাউন্ড গ্রেনেড, উপরে স্নাইপার, একটা মৃত্যুকূপ ছিল। এই আন্দোলন যদি কোনোভাবে হাসিনা দমাই ফেলতে পারত, তাহলে হয়তোবা আর বাংলাদেশে আমাদের কবর কোথায় হইতো সেটাও হয়তোবা কেউ বলার কোনো সুযোগ থাকতো না। অনেকেরই লাইফ টাইমের স্বপ্ন ছিল শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে যাবে। বিরোধী দলগুলো একটা সময় হাল ছেড়ে দিয়েছে। সেখানে একটা বড় সফলতা জাতিগতভাবে আমাদের হয়েছে। বাট আমাদের এক্সপেকটেশনটা ছিল যে একটা দীর্ঘমেয়াদী এবং পার্মানেন্ট পরিবর্তন আমাদের রাষ্ট্র ব্যবস্থার মধ্যে হবে। সেখানে হয়তো এক্সপেকটেশন এবং বাস্তবতা অনেক কিছু মিলে নাই। টিভি স্ক্রল আর অনলাইনে প্রচার হয় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। তখনই সবাই বুঝতে পারে কাঙ্ক্ষিত বিজয় হাতের নাগালে। আপনারা আশাহত হবেন না। গণভবন আর সংসদ ভবন হয়ে ওঠে বিজয়ের মঞ্চ। সেই ঐতিহাসিক মুহূর্তকে কাছ থেকে উদযাপন করে পরাধীনতার শেকলে আটকা মানুষ। মুক্তিকামী মানুষের হাতে তখন লাল সবুজের পতাকা। স্বজন হারানোর বেদনা আর বিজয়ের হাসি মিলেমিশে একাকার। অলরেডি গ্রেফতার করা বা হেনস্থা করার পথ উন্মুক্ত করে দেওয়া হচ্ছিল। এত যারা স্বৈরাচারী, তারা যে জনতা তাদেরকে বিতাড়িত করতে পেরেছিল, আমি তার যে একটা অংশ হতে পেরেছিলাম, এই গর্ব নিয়েই থাকব। নতুন প্রজন্মকে যেন আর পরাধীনতার কালো থাবা গ্রাস করতে না পারে, সেই প্রত্যয়েই অগ্রসর হতে চান সবাই। সাদিয়া কানিজ, আরটিভি, ঢাকা। বহুল প্রতীক্ষিত জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 9টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাদুঘরের ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। পরে অতিথিদের নিয়ে জাদুঘর ঘুরে দেখেন তারেক রহমান। উদ্বোধনের পর আজ জাদুঘরটি বিশেষ অতিথি ও জুলাই শহীদ পরিবারের সদস্যদের জন্য সংরক্ষিত থাকবে। আগামীকাল বৃহস্পতিবার থেকে এটি সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হবে। জাদুঘরে প্রবেশের জন্য অনলাইনে টিকিট সংগ্রহের ব্যবস্থা থাকবে। প্রাপ্তবয়স্কদের জন্য টিকিটের মূল্য 50 টাকা এবং শিশুদের জন্য 20 টাকা নির্ধারণ করা হয়েছে। জুলাই সনদ বাস্তবায়ন করে গণ অভ্যুত্থানের চেতনায় রাষ্ট্রকে গড়ে তোলার কথা জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। সকালে জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীর শাহবাগে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি একথা বলেন। জুলাই যোদ্ধাদের হত্যার বিচার যতদিন না হবে ততদিন মাঠে থাকার প্রতিশ্রুতি দিয়ে মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক হোসেন এ সময় জুলাই শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি।
এদিকে ২৪-এর গণ অভ্যুত্থানের শহীদদের স্মৃতি ধরে রাখতে সাভারে কয়েকটি জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হলেও সেগুলো রক্ষণাবেক্ষণে কোনো উদ্যোগ নেয়নি প্রশাসন। শহীদদের আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে নির্মিত এসব স্মৃতিস্তম্ভ নষ্ট হচ্ছে অবহেলা অযত্নে। এখনও শেষ হয়নি অনেক কাজ। সাভার থেকে জিয়াউর রহমান জিয়ার তথ্যচিত্রে এ বিষয়ে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। ছাত্র জনতার আন্দোলনের মুখে ২০২৪-এর ৫ আগস্ট পতন ঘটে শেখ হাসিনা সরকারের। টানা ৩৬ দিনের রক্তক্ষয়ী সংঘর্ষে সাভার আশুলিয়ার রাজপথে ঝরে ৭১টি তাজা প্রাণ। তাদের স্মৃতিকে স্মরণীয় করে রাখতে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে অঞ্চলটিতে বেশ কয়েকটি স্মৃতিস্তম্ভের নির্মাণ কাজ শুরু হলেও তার অধিকাংশই এখনও অসম্পূর্ণ। যেগুলো হয়েছে সেগুলোও পড়ে আছে অযত্নে অবহেলায়। ৫ আগস্ট ঢাকা আরিচা মহাসড়কের নিউ মার্কেটে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান শ্রাবণ গাজী, যেখানে তার স্মরণে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হলেও দেয়া হয়নি কোনো নাম পরিচয়। ছোট ছোট স্তম্ভ করছেন, কিন্তু সেটা একটা ময়লার ডাস্টবিনের মতন ফেলে রাখছেন এবং কি সেখানে মানুষের যে পোস্টার লাগাচ্ছেন, কিছুটা ভিতরে নাম ফলক দিয়েছেন, কিন্তু বেশিগুলোর ভিতরে এখন পর্যন্ত 2 বছর পার হয়ে যাচ্ছে, এখন পর্যন্ত দেওয়া হয়নি। কিন্তু আমার ছেলের স্তম্ভ কোনটা সেটা আমরা আজও পর্যন্ত জানি না। এমন অনেক স্মৃতিস্তম্ভই দাঁড়িয়ে আছে পরিচয়হীন কাঠামো নিয়ে। অপরিচ্ছন্ন পরিবেশে দখল হয়ে অনেকগুলো পরিণত হয়েছে বিজ্ঞাপনের পোস্টার লাগানোর স্থানে। সাভারেই আশুলিয়াতে মানুষের একটা প্রত্যাশা ছিল যে এখানে একটা ভালো একটা স্মৃতিস্তম্ভ বা মানুষ এটাকে স্মরণ করবে, মনে রাখবে। কিন্তু আমরা সাভার আশুলিয়াবাসী যারা, তারা কিন্তু দেখিনি যে এই জুলাইকে নিয়ে কোনো একটা স্মৃতিস্তম্ভ বা যেগুলোও আছে সেগুলোকে মানুষ আসলে তাদের মধ্যে কোনো সচেতনতা নাই। একটা ব্যানার লাগায়, ওটা সরে যায়, আবার 2 দিন পরে দেখা যায় আরেকজন ওটা লাগাইতেছে। তো এই জিনিসগুলো আসলে খুব খারাপ লাগে। শহীদ স্মৃতিস্তম্ভগুলোর রক্ষণাবেক্ষণের দাবি জানাচ্ছেন স্থানীয় রাজনৈতিক নেতারাও। কোন শহীদ কোথা থেকে নিহত হয়েছে এগুলো কোনো উল্লেখ নাই। যে রুটে যে অবস্থা হয়েছে, আমরা ওই জায়গাগুলো, ওই রাস্তাগুলোর নাম যে প্রত্যেকটা শহীদের নামে যেন করতে পারি এবং যেন অবিলম্বে এটা কার্যকর করা হয়। শহীদদের বায়োগ্রাফি পেলে কাজগুলো সম্পূর্ণ করা হবে বলে জানান ঢাকা জেলা পরিষদের প্রকৌশলী। 36টি ইনশাল্লাহ আমরা কমপ্লিট করে রাখছি, মোটামুটি ওখানে লাগানো হয়ে গেছে 36টি। আর বাকি যেগুলো আছে বায়োগ্রাফি নেওয়ার জন্য আমরা মিনিস্ট্রিতে চিঠি দিয়ে দিচ্ছি, নাম উল্লেখ করে যে এই নামের বায়োগ্রাফি পাওয়া যায় না, সেইগুলো সব মিনিস্ট্রিতে আছে, আসলে আমরা ইনশাল্লাহ শেষ করে দিই। যাদের আত্মত্যাগে স্বৈরাচার মুক্ত হয়েছিল বাংলাদেশের মুক্তিকামী জনতা, 2 বছর না যেতেই তাদের স্মৃতি সংরক্ষণের প্রতি এমন অবহেলাকে অশনি সংকেত হিসেবে দেখছে সংশ্লিষ্টরা। আব্দুল হামিদ, RTV। ক্ষমতার অপব্যবহার করে কোটি কোটি টাকার অনিয়মের গুরুতর অভিযোগ উঠেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিজকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শুভাশিস বড়ুয়ার বিরুদ্ধে। প্রকল্পের ব্যয় অস্বাভাবিক বাড়িয়ে সরকারের অর্থ আত্মসাৎ এবং টেন্ডার প্রক্রিয়ায় কারচুপি করে নির্দিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ দেওয়ার অভিযোগ নিয়ম বহির্ভূতভাবে পদোন্নতি পাওয়া এই কর্মকর্তার বিরুদ্ধে। তার দাবি, এসব অনিয়মে তিনি একা নন, ঊর্ধ্বতন কর্মকর্তারাও জড়িত। বিস্তারিত রনি মজুমদারের রিপোর্টে। 1996 সালে চুক্তিভিত্তিক সহকারী প্রকৌশলী হিসেবে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিজকে কর্মজীবন শুরু করেন শুভাশিস বড়ুয়া। চাকরি স্থায়ী হওয়ার পর যেন আলাদিনের চেরাগ পান তিনি। অল্প সময়ের ব্যবধানে একের পর এক পদোন্নতি পেয়ে বর্তমানে বাগিয়ে নিয়েছেন তত্ত্বাবধায়ক প্রকৌশলীর মতো গুরুত্বপূর্ণ পদ। ওরা হলো প্রজেক্টে ছিল, এখন ওদের হয়েছে কি, হ্যাঁ আমি বলি যে এই যে আমার সাথে যে 2 জন ঢুকলো না প্রজেক্টের থেকে, ওদের রেগুলার করার জন্য যে পরীক্ষাটা নিল, যেখানে আমরা আসলাম, এইরকম পরীক্ষা ওদেরও নেওয়া দরকার ছিল। তাদের কাজগুলো মানে আমি ওভারসাইট করতে পারি না, কিন্তু আমার মাধ্যমে যায়, আমি কিছু বলতে পারি না, করতেও পারি। এখানে একটা কাগজ আসে, তার কাগজ আমাদের এখানে আসে, আমি 2-1টা লাইন যদি কোয়ারেজ দেই, এই যে আমি যে আমাদের যে লেখা দেখি না, আমি নাকি ঘুরাই, আমি নাকি আমি এত কিছু জানতে চাই কেন। শুধুমাত্র পদোন্নতি নয়, 2024-25 অর্থ বছরেও বার্ষিক ক্রয় পরিকল্পনায় বড় আর্থিক অনিয়ম ও দুর্নীতি করেন শুভাশিস। সৈয়দপুর ও রাজশাহী বিমানবন্দরে প্রকল্প ব্যয় আকাশচুম্বী দেখিয়ে হাতিয়ে নিয়েছেন মোটা অঙ্কের টাকা। সৈয়দপুর বিমানবন্দরে প্রাক্কলিত ব্যয় 28 কোটি 79 লাখ টাকা, বরাদ্দ রাখা হয়েছে 9 কোটি 72 লাখ টাকা। রাজশাহী বিমানবন্দরে প্রাক্কলিত ব্যয় 19 কোটি 25 লাখ টাকা, বরাদ্দ রাখা হয়েছে 8 কোটি 76 লাখ টাকা। প্রতিষ্ঠানটির অডিটেও এসব অনিয়ম ধরা পড়ে। ক্যামেরার সামনে কথা বলতে অস্বীকৃতি জানান অভিযুক্ত এই প্রকৌশলী, তবে কথোপকথন ধারণ করা হয় গোপন ক্যামেরায়। এই আপনি যেগুলো দিয়েছেন সেগুলো তো দেখছি আমি, এগুলো সব মানে এগুলোর উত্তর চিফ ইঞ্জিনিয়ার, চেয়ারম্যান, পিআরও আছেন, তারাই দিতে পারবেন।
চেয়ারম্যানের কাছে যায়, ওইখানে একটা মিটিং হয়, সেই মিটিংয়ে পাস হয়। আমার একা কিছু না। এসব অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত পুরো চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন টিআইবি। এককভাবে কোনো একজন ব্যক্তি এখানে এই অনিয়মটা করে নাই, মূল চালিকা শক্তি হিসাবে তিনি কাজ করেছেন, কিন্তু তার সাথে সহায়ক যারা ছিল, যোগসাজশ করেছেন, তাদেরকেও জবাবদিহিতে আওতায় আনতে হবে দৃষ্টান্তমূলকভাবে। দুর্নীতি দমন কমিশনেরও এখতিয়ার, সংশ্লিষ্ট মন্ত্রণালয়েরও এখানে নজরদারি সংস্থা হিসেবে এখতিয়ার রয়েছে, কাজেই তাদের উচিত হবে বিষয়গুলো খতিয়ে দেখা, জবাবদিহিতা নিশ্চিত করা। গত বছর দুর্নীতি দমন কমিশনে এই বিষয়ে অভিযোগ জমা পড়লেও অদৃশ্য কারণে নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। তদন্ত চলছে বলে দায় এড়ানোর চেষ্টা দুদকের। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের দুর্নীতি ও অনিয়মের বিষয়ে সরকার কি পদক্ষেপ নেয় তা এখন দেখার বিষয়। রনি মজুমদার, RTV, ঢাকা। 2 সপ্তাহ পার হলেও দেশজুড়ে শুরু হওয়া গ্যাস সংকটের কোনো সমাধান এখনো হয়নি। রাজধানীর সহ আশপাশের সিএনজি স্টেশন, বাসাবাড়ি, শিল্প কারখানা সবখানে ভোগান্তিতে ব্যবহারকারীরা। গ্যাসের পর্যাপ্ত চাপ না থাকায় অনেক সিএনজি স্টেশন সাময়িকভাবে বন্ধ আছে। সীমিত পরিসরে গ্যাস সরবরাহ চালু থাকলেও দীর্ঘ লাইনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে চালকদের। গ্যাস সংকটের কারণে যেমন নষ্ট হচ্ছে কর্মঘণ্টা, তেমনি আর্থিক ক্ষতিতে পড়েছে সংশ্লিষ্টরা। দ্রুতই এই সমস্যার সমাধান চান ভুক্তভোগীরা। দর্শক, রাজধানীর তেজগাঁও থেকে গ্যাস সংকটের সর্বশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী অঙ্কন চৌধুরী। অঙ্কন, সিএনজি স্টেশনের পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন আমাদের। মীরা, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা জানেন যে বিগত কয়েকদিন ধরেই কিন্তু রাজধানী এবং এর আশেপাশের যে এলাকাগুলো রয়েছে এখানে আমরা তীব্র গ্যাস সংকট লক্ষ্য করেছি, যারই ধারাবাহিকতায় কিন্তু ঢাকার যে সিএনজি স্টেশনগুলো রয়েছে সেখানে গ্রাহকদের যে দীর্ঘ সারি সেটা আমরা লক্ষ্য করেছি। আমি এই মুহূর্তে আছি রাজধানীর তেজগাঁওয়ের এসআর সিএনজি ফিলিং স্টেশন। এখানের চিত্র যদি আপনাকে একটু দেখাই, যে এখানে কিন্তু সকাল থেকেই যে গ্রাহকদের দীর্ঘ সারি সেটা আমরা লক্ষ্য করেছি। অনেকে কিন্তু ভোর হতে হতেই এখানে চলে এসেছে, কিন্তু তাদের যে কাঙ্ক্ষিত গ্যাস সেটি কিন্তু এখন পর্যন্ত তারা পায়নি। চালকদের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদের যেটা বলেছে যে আগে যেখানে 400 থেকে 500 টাকার গ্যাস তারা নিতে পারতেন, এখন কিন্তু সেখানে তাদের গ্যাস নিতে হচ্ছে 50 থেকে 100 টাকা। অর্থাৎ তাদের যে পর্যাপ্ত গ্যাসের পরিমাণ সেটা কিন্তু তারা পর্যাপ্তভাবে তারা পাচ্ছে না, ফলে কিন্তু দুর্ভোগে পড়ছে। এবং এর কারণেই কিন্তু দিনে একাধিকবার তাদের এই সিএনজি স্টেশনগুলোতে এসে লাইনে দাঁড়াতে হচ্ছে, ফলে কিন্তু তাদের যে সময় সেটি কিন্তু অপচয় হচ্ছে। পাশাপাশি আমি যদি বলি যে তারা আমাদের বলছে যে তাদের যে জীবিকা সেটি কিন্তু পুরোপুরিভাবে যেহেতু তাদের এই পরিবহনের উপরে নির্ভর করে, এবং যার কারণে তাদের অতিরিক্ত সময়ের কারণে যে পর্যাপ্ত টিপ তারা সেটা করতে পারছে না, এবং তাদের আর্থিক যে ক্ষতি সেটির কিন্তু সম্মুখীন হচ্ছেন। আমি এই জায়গার কয়েকজন যারা ভোক্তা রয়েছে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। আমি ভোর 6:30 এখানে আসছি, এখন বাজে 10টা, এখনও সিরিয়ালে। আমাদের এই ভুক্ত কবে শেষ হবে আমাদের এই যন্ত্রণা? এই আর লাইনে আইসা গ্যাস পাই না, গ্যাসের প্রেশার থাকে না, তারপরে আমরা অনেক সময় অনেক দূর দূরান্ত থেকে গ্যাস আনতে হয়। তো এর মধ্যে দেখেন কিছুদিন আগে যে তেলের যে ঘটনাটা ঘটলো, এই দাম বাড়ানোর জন্য এই সিন্ডিকেটগুলো কইরা মনে করেন যেদিন দাম বাড়লো তারপরের দিনে কিন্তু তেলের সংকট চলে গেছে। ঠিক সেম পজিশনে আবার মনে করেন গ্যাসটা নিয়ে একটা সিন্ডিকেট শুরু করছে। আমরা সাধারণ ড্রাইভার যারা আছি আমাদের যে কত কষ্ট করতে হয় রাস্তার মধ্যে, এটা আসলে বলে বোঝানো সম্ভব না, যে করে শুধু সেই জানে। ধন্যবাদ। আমি একটু আরেকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব যে আপনি আমি প্রায় 2 সপ্তাহের উপরে হয়ে গেছে এরকম, প্রায় সময় এসে 8 ঘন্টা 12 ঘন্টার পরে আমরা গ্যাস পাচ্ছি। খুব খারাপ অবস্থা যাচ্ছে আর কি, রাত নেই, ঘুম নেই, সারা রাত জেগে গ্যাস নিতেছি। এখন পরিস্থিতি যেমনটা আপনি দেখছিলেন যে এখানকার যারা ভোক্তা পর্যায়ে রয়েছে তারা কিন্তু বলছে যে গ্যাসের যে তীব্র সংকট এটি কিন্তু তাদের জীবনটা এক প্রকার স্থবির করে ফেলেছে, এবং এই সংকট যদি দ্রুত নিরসন না হয় তাহলে কিন্তু তাদের জীবনে বড় ধরনের প্রভাব পড়বে বলেই মনে করছেন তারা। তো মীরা, এই ছিল এখন পর্যন্ত গ্যাসের সংকট নিয়ে আমার কাছে সর্বশেষ তথ্য। যে অঙ্কন, আপনাকে ধন্যবাদ।
দর্শক, গ্যাস সংকটের বিষয়ে আরও জানাতে আশুলিয়া থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ওমর ফারুক। গ্যাস সংকটের শিল্পাঞ্চল ও বাসাবাড়িতে কি প্রভাব দেখছেন, বিস্তারিত জানাবেন আমাদের। নীরা, আপনাকে ধন্যবাদ। এই শিল্পাঞ্চল আসলে গ্যাস সংকটের যে অবস্থা সৃষ্টি হয়েছে, এতে কিন্তু বিপাকে পড়েছে শিল্পাঞ্চলের যে সকল শিল্প মালিকরা রয়েছে এবং শিল্প কারখানার যে শ্রমজীবী মানুষ রয়েছে, তারা কিন্তু বাসাবাড়িতে রান্না বাড়া করতে পারছে না এবং তাদের যে রান্নাবাড়ি না করার কারণে কিন্তু তাদের যে খাদ্যদ্রব্য সেগুলো ঠিকমতো ব্যবহার করতে পারছেন না বলে আমাদেরকে এমনটাই জানিয়েছেন। তো গতকাল শিল্প কারখানা ছুটি হওয়ার কারণে কিন্তু আজকে সিএনজি স্টেশনগুলোতে গ্যাসের চাপ কিছুটা বেড়েছে এবং যানবাহনের কর্মরত রয়েছেন তারা কিন্তু কিছুটা স্বস্তি ফিরে পেয়েছেন। তিতাস গ্যাস কর্তৃপক্ষ আমাদের যেমনটা জানিয়েছেন, আগামীকাল থেকে গ্যাসের যে সংকট কিছুটা হলেও লাঘব হবে এবং আগামী 10 দিনের মধ্যে এই গ্যাস সংকটের সমাধান হবে, এমনটাই তিনি জানিয়েছেন। তো শিল্পাঞ্চল আসলে এই মুহূর্তে গ্যাস সংকটে ভুগছে। শিল্পাঞ্চল আশুলিয়া সহ আশপাশে যে সকল শিল্প কারখানা রয়েছে, সে সকল শিল্প কারখানায় গ্যাস সংকটের কারণে উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং বেশিরভাগ কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে, এমনটা জানিয়েছেন মালিক কর্তৃপক্ষ। আশুলিয়ায় কিন্তু 2টি ইপিজেড রয়েছে। 2টি ইপিজেডের অন্তত 20টি কারখানায় বিদ্যুৎ এবং গ্যাস চালিত বিভিন্ন কারখানা রয়েছে। সে সকল কারখানায় দীর্ঘদিন ধরে উৎপাদন বন্ধ রয়েছে, যে কারণে কোটি কোটি টাকা লোকসানের মুখে পড়েছে শিল্প মালিকরা, এমনটাই জানিয়েছেন ইপিজেড কর্তৃপক্ষ। তো শিল্পাঞ্চল আসলে থেকে আমার কাছে গ্যাস সংকট নিয়ে এই ছিল সর্বশেষ। নীরা। ফারুক, আপনাকে ধন্যবাদ। এদিকে দেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে ভয়াবহ আকার ধারণ করেছে চলমান গ্যাস সংকট। আবাসিক এলাকার পাশাপাশি বিদ্যুৎ ও শিল্প খাতে বড় ধাক্কা লেগেছে। গ্যাস সরবরাহ কমে যাওয়ায় স্থবিরতা নেমে এসেছে সার্বিক জনজীবনে। চট্টগ্রামে গ্যাসের দৈনিক স্বাভাবিক চাহিদা প্রায় 350 মিলিয়ন ঘনফুট হলেও বর্তমানে সরবরাহ নেমে এসেছে মাত্র 190 থেকে 200 মিলিয়ন ঘনফুটে। চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদের তথ্যচিত্রে এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন লিওন আজাদ। দেশ জুড়ে চলমান গ্যাস সংকটের সবচেয়ে বড় ধাক্কা লেগেছে চট্টগ্রামের শিল্প খাতে। চট্টগ্রাম ইউরিয়া সার কারখানা সহ বিভিন্ন বড় শিল্প প্রতিষ্ঠানে উৎপাদন 35 থেকে 50% পর্যন্ত কমে গেছে। এর ফলে রপ্তানিমুখী শিল্প, ইস্পাত, টেক্সটাইল ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাত মারাত্মক ক্ষতির মুখে পড়েছে। রান্নার গ্যাসের অভাবে আবাসিক এলাকায় বেশিরভাগ সময় চুলোয় জ্বলছে না আগুন। অন্যদিকে সিএনজি স্টেশনগুলোতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও গ্যাস পাচ্ছে না চালকরা। বলতেছে যে গ্যাস আসলে আমাদেরকে দিবে, কিন্তু আমরা দীর্ঘ সকাল 7টা থেকে এই পর্যন্ত ওয়েটিংয়ে আসি। লাইন ধরে অনেক ঘন্টা পর ঘন্টা গোটা দিন পর চলে যায়, লাইন ধরে গ্যাস পাতেছে না। আজকে 10 দিন প্রায় আমাদের চিটংয়ে টোটালি গ্যাস, কোনো জায়গায় গ্যাস নাই। সকালে 6টার দিকে করে যায়, রাতের 1টা-1:30 করে আসে। অনেক কষ্ট হচ্ছে। লার্কি চুলাতে রান্না করতে হবে, কি হবে, বাচ্চাদেরকে তো খাওয়াতে হবে, কিছু করার নাই। গ্যাস সংকট থাকবে না বলে জানান চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি। গ্যাস সেক্টরে যেসব সমস্যা আছে আর কি, এটা থাকবে না হয়তো, বাট ব্যাক অফ দ্য মাইন্ড আমাদের রাখতে হবে যে ইম্পোর্টেড গ্যাস দিয়ে কিন্তু একটা ইকোনমি চলতে পারে না। আমাদের ভুলটা কোথায় ছিল? লাস্ট 20 ইয়ার্সে আমরা একটা নতুন গ্যাস ফিল্ড কিন্তু আমরা করিনি। বিদ্যুৎ কেন্দ্রগুলোতেও প্রয়োজনীয় গ্যাস সরবরাহ না থাকায় উৎপাদন সক্ষমতা কমে গেছে। বিনিয়োগগুলো যদি সুরক্ষিত রাখতে হয়, ভবিষ্যৎ বিনিয়োগকে যদি উৎসাহিত করতে হয়, বর্তমান বিনিয়োগগুলোকে যদি প্রোটেক্ট করতে হয়, আমার মনে হয় বিদ্যুৎ বলেন, গ্যাস বলেন, এই জায়গাগুলোকে অ্যাড্রেস করতে হবে এবং এটার জন্য পরিকল্পনা থাকতে হবে। চলমান এই গ্যাস সংকট শুধু জ্বালানি খাতের গণ্ডিই নয়, বরং পুরো অর্থনীতিতে গভীর প্রভাব ফেলছে। শিল্প উৎপাদন সচল রাখতে এবং জনদুর্ভোগ কমাতে দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করার দাবি স্থানীয় উদ্যোক্তা ও ব্যবসায়ীদের। লিওন আজাদ, RTV। গাজীপুরের নবীনগর চন্দ্রা মহাসড়কে 10 কিলোমিটার এলাকা জুড়ে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে। এতে হাজারো ঘরমুখো যাত্রী চরম দুর্ভোগের শিকার হয়েছেন। অফিস, আদালত ও গার্মেন্টস কারখানা ছুটি থাকায় রাজধানী ঢাকা সহ আশপাশের শিল্পাঞ্চলের শ্রমজীবী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ছুটছে গ্রামের বাড়িতে। এতে সড়কে বিভিন্ন বাস স্টেশনগুলোতে বাসের জন্য অপেক্ষা করছেন যাত্রীরা। দীর্ঘ সময় অপেক্ষায় দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের। রাতে পুলিশি তৎপরতা কম থাকায় ভোগান্তি বেড়েছে কয়েকগুণ। তবে দুপুরের পর যানজট কমার আশা করছেন সংশ্লিষ্টরা।
ভারত থেকে আমদানির ফলে একদিনের ব্যবধানে দিনাজপুরের হিলির পাইকারি ও খুচরা বাজারে কমেছে সব ধরনের কাঁচামরিচের দাম। দেশি কাঁচামরিচ কেজি প্রতি 10 টাকা কমে 140 টাকা এবং আমদানি করা কাঁচামরিচ স্থলবন্দরে পাইকারি মোকামে কেজি প্রতি 30 টাকা কমে 120 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আমদানির কারণে দাম কমেছে বলে জানান ব্যবসায়ীরা। কাস্টমসের তথ্য মতে গত 2 দিনে এই স্থলবন্দর দিয়ে 105 মেট্রিক টন কাঁচামরিচ আমদানি হয়েছে। গাজীপুরের কালিয়াকৈরে ডিবি পুলিশ পরিচয়ে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। একই সাথে ওই ব্যবসায়ী ও তার ছেলেকে অপহরণের অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা। সোমবার রাতে উপজেলার বরাব সোয়াপুর এলাকার ব্যবসায়ী রেজাউল করিম রাসেলের বাড়িতে এই ঘটনা ঘটে। রেজাউলের মা জানান, ডিবি পরিচয় দিয়ে বাড়িতে ঢুকে সবাইকে আটকে রেখে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে ডাকাতরা। পরে রেজাউল ও শাহেদকে তুলে নিয়ে যায়। কালিয়াকৈর মৌচাক ফাঁড়ির উপপরিদর্শক মনির হোসেন ঘটনাস্থলে পরিদর্শন করলেও কোনো কথা বলেননি। দর্শক, সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।